যেটা বেসিক জিনিস একদম, সেটা হচ্ছে আমরা পড়েছিলাম 7টা টপিক আছে আজকের ভাইভাতে বেসিক্যালি। কোন 7টা টপিক? মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা আমাদের মেডিকেল ফিল্ড, সেটা হচ্ছে ইলেকট্রোফোরেসিস অ্যান্ড এলাইজা, দুটো। 3 নাম্বার হচ্ছে ব্লাড গ্রুপিং, ক্রস ম্যাচিং, 4টে টপিক হলো। নেক্সট হচ্ছে ইননেট ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি, 6টা টপিক হলো। এবং লাস্ট টপিক যেটা আছে সেটা হচ্ছে কুম টেস্ট, সব থেকে ইম্পর্টেন্ট, এবং যত গোলাবার কোশ্চেন কিন্তু কুম টেস্ট থেকে আসে। ওকে, এবারে কোশ্চেন যাকে করব সেই অ্যান্সার দিবি, কিন্তু পাশের জন বলবি না। এটা হচ্ছে প্রথম রুলস। সেকেন্ড রুলস হচ্ছে যেটা, সেটা হচ্ছে যেটা বলবি, যেটা মনে হবে পারবো না তাহলে পাস করে দিবি, যাতে ওয়েট না করতে হয়। ওকে। ওকে, তাহলে ফার্স্ট আমাকে বল শৈশব। সেটা হচ্ছে যে তোকে বলা হলো একটা পেশেন্টের ব্লাড লাগবে, সে রিকুইজিশন তোকে পাঠালো। তাহলে অ্যাজ এ মেডিকেল টেকনোলজিস্ট তুই কি কি প্রসেস ফলো করবি? আরবার বলছি, একটা পেশেন্ট পার্টি ব্লাড ব্যাংকে এসেছে একটা রিকুইজিশন নিয়ে। অ্যাজ এ মেডিকেল টেকনোলজিস্ট তোর কাজটা কি হবে, ফ্রম দ্য রিসিভিং টু দ্য ডেলিভারি অফ পার্টিকুলার ব্লাড অর ব্লাড কম্পোনেন্ট, সেটা আমাকে একটু বল। ফার্স্ট যখন পেশেন্ট পার্টি আসবে, তার কাছে প্রথমে লিকুইজেশন নেব আমরা। লিকুইজেশন নেওয়ার পর তার দেখব কোন পারপাসে সে ব্লাডটা নিচ্ছে, তার নাম, ওয়ার্ড, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো দেখব। তারপরে তার কোন গ্রুপের ব্লাড লাগবে, সেই ব্লাড আমাদের কাছে স্টকে আছে নাকি দেখে আমরা তার কাছে, যদি স্টকে থাকে তাহলে সেই গ্রুপের ব্লাড নেব। মানে তার কাছে স্যাম্পেলটা নেব, স্যাম্পেল মিলিয়ে তার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো চেক করব। দিয়ে আমরা প্রথমে ওই ব্লাড গ্রুপিং করতে দেব। আচ্ছা। ব্লাড গ্রুপিং করতে করতে দিলাম। ব্লাড গ্রুপিং করার পর যদি আমরা দিই ব্লাডটা পেশেন্টকে, তাহলে তার এরপর ক্রস ম্যাচ হবে। ক্রস ম্যাচ হবে, ব্লাড গ্রুপিং হবে আর পেশেন্ট ডোনারের দুজনে। তারপরে হওয়ার পর ওটা আপনার লিকুইজেশন করে পেশেন্ট পার্টিকে ব্লাডটা হ্যান্ড ওভার করা হবে। আচ্ছা, তাহলে তোর অ্যান্সার কমপ্লিট, আর কিছু দিতে চাইছিস? ওকে, না, না। বাকিরা বল। রিঙ্কু বল, এখানে কি কিছু মিস আউট করেছে? এবং আমি বলবো যে অনেক ভালো একটা পয়েন্ট বা দুটো পয়েন্ট মিস আউট করেছে, যেটা আমাদের প্রথমে দেখতে হবে রিকুইজিশনে। ফার্স্ট অফ অল রিকুইজিশনটা নেবো, নিয়ে ওর সঙ্গে দুটো ভাইল দেবে, একটা ক্লড একটা ইডিটি। আচ্ছা। ইডিটি এর ক্লড ভাইলে যে রেজিস্ট্রেশন নামটা আছে সেটার সাথে রিকুইজিশনটার নাম আর রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে নাকি ওটা দেখতে হবে ফার্স্ট। আচ্ছা। দেন ওই রিকুইজিশনটা নিয়ে দেখতে হবে যে যদি ব্লাড গ্রুপ ডিটেক্ট করা থাকে তো ঠিক আছে, যদি হ্যাঁ। ডিটেক্ট করা না থাকে ডিটেক্ট করতে হবে। আর এখানে ডিটেক্ট আমার করার একটা পরে এবার কোশ্চেন আছে, আমার আর একটা কোশ্চেন আছে। সেটা হচ্ছে, ধর ব্লাড গ্রুপ ডিটেক্ট করা আছে, তাহলে কি আর তুই ফার্দার রিচেক করবি না? আমি অবশ্যই রিচেক করব। একদম গুড, ঠিক আছে। আর অবশ্যই আরেকটা জিনিস করবো। বলে দিই, তুই ফোনটাকে একটু দূরে রাখ, তোর শুধু মানে মুখ দেখা যাচ্ছে না, যেমন এবার শৈশব ঠিক আছে। রেখেছে। হ্যাঁ, আরেক মানে তোর শুধু ঠিকঠাক এবার রাখা, দেখা এবার এবার যাচ্ছে। এবার ঠিকঠাক আছে একটু অল্প। হ্যাঁ, বল এবার এবার। এবার এবার ডিটেক্ট করব, তারপর ওই যেই ব্লাড গ্রুপ আসছে ওই ব্লাড আমাদের কাছে আছে নাকি স্টকে সেটা চেক করব। ওকে। যদি থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে সেই ব্লাড নিয়ে আমরা যেরকম ফলো করি ক্রস ম্যাচ করব। করার ওকে। পরে করার পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে টেস্ট গুলো, তারপরে আমরা আবার নতুন করে সবকিছু রেডি করে আবার একটা রিকুইজিশন ওই যে বানিয়ে একটা পেশেন্টকে দেবো, এমটি সাইন দিয়ে, আর হচ্ছে একটা নিজেদের কাছে রাখবো। আচ্ছা, ঠিক আছে। এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখবি, বলে দিই, সেটা হচ্ছে যখনই পেশেন্টের রিকুইজিশন আসবে, সেখানে আমাদের প্রথম জিনিস যেটা দেখতে হয়, দুটো জিনিস। একটা হচ্ছে হিস্ট্রি, পেশেন্টের কি ডিজিজ হয়েছে। আর 2 নাম্বার হচ্ছে হিমোগ্লোবিন লেভেল কত আছে। কারণ আমরা কি পড়েছি, যে ব্লাড ব্যাংকে হিমোগ্লোবিন লেভেল 7 গ্রাম/ডিএল এর নিচে গেলে তবে ব্লাডটাকে ইস্যু করা হবে, না হলে আমরা করবো না ব্লাড ইস্যু। আর 2 নাম্বার হচ্ছে যাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে তাদের 8 গ্রাম/ডিএল এর নিচে গেলে। এখন ধর তোর কাছে একটা রিকুইজিশন এলো, তার লেখা আছে হিমোগ্লোবিন 9 বা 10, তাকে তো আমরা ব্লাডই দেবো না, প্রথমত তাকে বলবো যে না, 9 হিমোগ্লোবিনে আমরা ব্লাড ইস্যু করবো না। আর 2 নাম্বার কি দেখবি, হিস্ট্রিটা, যে পেশেন্টের অ্যাকচুয়াল কি আছে, কোনো অপারেশন আছে, না অ্যানিমিয়া পেশেন্ট, না থ্যালাসেমিয়া পেশেন্ট, না ক্যান্সার পেশেন্ট। এখানে একটা জিনিস আমরা ফলো করি, সেটা হচ্ছে যদি আরটিএ দেখা হয়, আরটিএ মানে কি, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সেরকম কেসের ক্ষেত্রে আমরা ইমিডিয়েট তাকে ব্লাড ছাড়বো। ইভেন যদি মনে হয় আমরা ও গ্রুপের ব্লাড, নেগেটিভ ব্লাড দিয়ে দেবো সঙ্গে সঙ্গে, উইদাউট ইভেন ক্রস ম্যাচ অর ব্লাড গ্রুপিং চেকিং। কারণ
যাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের অলরেডি ব্লাড বেরিয়ে চলে গেছে অনেক, তাদের তুই যত লেট করবি তাদের ক্ষেত্রে হচ্ছে কি মানে বাঁচার চান্স কমে যাবে তত। তো এই দুটো জিনিস রিকুইজিশনে আমাদেরকে দেখতে হবে ফার্স্ট। তারপরে তোরা যেটা বললি যে পেশেন্টের ব্লাড গ্রুপ চেক করবি, তার সঙ্গে ডোনারের ব্লাড গ্রুপ চেক হবে, মেজর ক্রস ম্যাচ মাইনর ক্রস ম্যাচ ম্যাচ করার পরে সেটা তুই মানে ট্রান্সফার করবি। ঠিক আছে, গুড। এরপরে দ্বিতীয় কোশ্চেন, সেটা হচ্ছে যে সৌম্যজিৎ বল যে আমরা বলছি কোন একটা হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন হয়েছে কোন একটা বাচ্চা, তার ক্ষেত্রে কোন টেস্ট করব এবং প্রিন্সিপাল কি আছে? হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন হয়েছে, এটা সহজ কোশ্চেন। তো তার ক্ষেত্রে হচ্ছে আমরা ডাইরেক্ট কুম টেস্ট করব। ডাইরেক্ট কুম টেস্ট করবি, গুড। এবার তুই বলছি হোয়াট ইজ ডাইরেক্ট কুম টেস্ট এন্ড হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ ডাইরেক্ট কুম টেস্ট? হবে? তো যদি ভয়েসটা কেটে যায় মনে হচ্ছে তুই তাহলে এ করে নে ভিডিওটাকে, তুই তুই ভিডিওটা কমসে কম বন্ধ করে দে, কারণ তোর তো মনে হয় নেটওয়ার্ক নেই। হ্যাঁ, তোদের দুজনের খুব সুন্দর ভিডিও প্লাস অডিও আসছে, একদম বন্ধ করবি না ভিডিও। ঠিক আছে, বল সৌম্যজিৎ। মানে আমারটা ঠিকঠাক যাচ্ছে না হ্যাঁ, আওয়াজ? এবার ঠিক আছে, আওয়াজটা এবার ঠিক আছে, হ্যালো, এতক্ষণ আসছিল না। এবার এবার শোনা আওয়াজ আসছে, যাচ্ছে? এবার আওয়াজ আসছে, হ্যাঁ বল। কি বলবো ডাইরেক্ট কুম টেস্টে? ডাইরেক্ট কুম টেস্ট সম্বন্ধে একটু বল শুনি, জিনিসটা কি? আচ্ছা, রিঙ্কু বল তো শুনি যে হোয়াট ইজ ডাইরেক্ট কুম টেস্ট আর প্রিন্সিপালটা কি? ডাইরেক্ট কন্ট্রাস্টটা হচ্ছে আমাদের যখন আমাদের অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ড করে অ্যাগ্লুটিনেশন ভিজিবল হয় না, সেক্ষেত্রে আমরা কুম টেস্টটা করি। আর ডাইরেক্ট কুম টেস্ট হচ্ছে যেমন সেন্সিটাইজড আর বেশি থাকে, মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি মানে অ্যাগ্লুটিনেট করছে না কিন্তু বাইন্ড করেছে, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট কুমটা টেস্টটা করি। সেক্ষেত্রে কুমস রিয়েজেন্ট যেটা আছে অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন, ওটা অ্যান্টিবডির এফসি পোর্শনে গিয়ে একটা বীজ ফর্ম করে ভিজিবল অ্যাগ্লুটিনেশন শো করে, সেক্ষেত্রে ওটাই। পারফেক্ট। তাহলে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্নে কেন ডাইরেক্ট কুম টেস্ট পজিটিভ দিচ্ছে? মিউট করে আছিস, মিউটটা কাট, বল। ঠিকই তো বলেছিস, এটা সিম্পল অ্যান্সার, এটা আরো সহজ এটা। ওটা হচ্ছে তো স্যার আমরা তো এটা ডাইরেক্ট কুমটা তো ইন ভিভোর ক্ষেত্রে করি। হ্যাঁ, সে তো সব ঠিক আছে, আমি বললাম যে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্নের ক্ষেত্রে ডাইরেক্ট কুম টেস্ট পজিটিভ কেন দিচ্ছে? নিউবর্ন নিউবর্নদের ক্ষেত্রে ব্লাড নিয়ে তার স্লাইডে কিছু আমরা করবে না না আচ্ছা না, আচ্ছা ঠিক আছে, ওকে। স্যার। সব বল যে কেন এইচডিএন এর ক্ষেত্রে কুম টেস্ট ডাইরেক্টটা পজিটিভ দিচ্ছে? তার কারণ এইচডিএন মেনলি হয়, তার কারণ হচ্ছে এই আমরা যদি দেখি এরিথ্রোমাইসিস ফিটালিসের ক্ষেত্রে যখন মায়ের নেগেটিভ ব্লাড থাকে ফার্স্ট বেবির ক্ষেত্রে, যখন ওটা মায়ের নেগেটিভ ব্লাড বেবি যখন আরএইচ পজিটিভ হয় তখন মায়ের শরীরে একটা অ্যান্টিবডি প্রডিউস হয় ওই নেগেটিভ এই পজিটিভের জন্য, দিয়ে হুম, ওই সেকেন্ড বেবির ক্ষেত্রে ওই অ্যান্টিবডিটা যেহেতু ওটা আইজিজি টাইপের থাকে তো প্লাজেন্টা ভেদ করতে পারে, ওটা বাচ্চার শরীরে যায়। ফলে ওই অ্যান্টিবডিটা যে আরবিসির সারফেসে অ্যান্টিজেনের সাথে যুক্ত হয় এবং ওটা অ্যাগ্লুটিনেশন ফর্ম করে না বিকজ অফ আইজিজির যেহেতু স্ট্রাকচারটা লেন্থটা ছোট হয়, প্লাস ওটা ওই হটেস্ট অ্যান্টিবডি বলে ওর কারণে ওই অ্যাগ্লুটিনেশন শো করে না, কিন্তু ওর হিমোলাইসিস করে। হেমোলাইসিস হতে থাকে। তখন হুম, আমরা প্রেফার করি যে ডাইরেক্ট কুম টেস্ট করে ওই অ্যাগ্লুটিনেশনটাকে ভালো করে দেখার জন্য বাইরে বাহ, থেকে আমরা এই দিই, দিয়ে ওটা দেখি পারফেক্ট, ভিজিবল অ্যাগ্লুটিনেশন। একদম। হ্যাঁ, তবে একটা জিনিস বলবি যে দ্বিতীয় বাচ্চাটাও যদি আরএইচ পজিটিভ হয় তবে তাদের ক্ষেত্রে রিয়াকশনটা হবে। ঠিক আছে, গুড। ওকে, নেক্সট আমাকে সৌম্যজিৎ বল যে ইলেকট্রোফোরেসিস এর মেন মেকানিজমটা কি আছে? একদম সহজ। ইলেকট্রোফোরেসিস কার বেসিসে সেপারেট করছে, তিনটে বা চারটে পয়েন্ট বল। ইলেকট্রোফোরেসিস হচ্ছে যে মানে মলিকিউলসটাকে আমরা সেপারেট করব, হুম, সেটার সাইজ, হ্যাঁ, শেপ আর হ্যাঁ, চার্জের উপর বেস করে মানে সেপারেট করি আমরা। ওকে। এবার তুই আমাকে বল যে আমরা এসডিএস পেজ বলে একটা ইলেকট্রোফোরেসিস করি, সেই এসডিএস পেজ ইলেকট্রোফোরেসিসটা কি জিনিস এবং কিভাবে করি? ওই তো এসডিএস পেজ ইলেকট্রোফোরেসিসের ক্ষেত্রে ওই সোডিয়াম, এসডিএস হ্যাঁ, এর ওই ফুল ফর্মটা হচ্ছে কি সোডিয়াম ডোডিসাইল
হ্যাঁ, ডোডেসাইল। তারপরে এস ফর কি হবে রিঙ্কু? সোডিয়াম ডোডেসাইল। সালফেট। এটা কি জিনিস? সালফেট। সোডিয়াম পোটাসিয়াম সালফেট একটা তো এটা ইলেকট্রোফোরেসিস টাইপ অফ ইলেকট্রোফোরেসিস। এক্ষেত্রে কি হয়, এটা অ্যানায়নিক ডিটারজেন্ট হয় আর হচ্ছে ইউনিফর্মালি চার্জটাকে এরা অ্যানায়নিক করে দেয়। যদি কোনো ক্ষেত্রে পজিটিভ চার্জ থাকে সেক্ষেত্রে এসডিএসএস করতে গেলে সেটাকে পুরোপুরি নেগেটিভ করে দেয়। হুম, তাহলে কার বেসিসে সেপারেট হবে? এটা তো চার্জের বেশি তো হবে না, এটা তো ওই ফ্রিকশনাল হচ্ছে ফোর্স। সাইজের বেসিসে সেপারেট হয়, সাইজের বেসিসে, যেটা সাইজ মলিকিউলার ওয়েট। বেশি। ও মলিকুলার ওয়েট, মলিকিউলার আপনি ওয়েটের জন্য। এক্সাম্পলটা বলেছেন। হ্যাঁ, ঠিক আছে, গুড। তাহলে সৌম্যজিৎ এবার আমাকে তুই বলতো যে হোয়াট ইজ অ্যাগারোজ এন্ড হোয়াট ইজ পলিঅ্যাক্রিলামাইড জেল? অ্যাগারোস হচ্ছে, অ্যাগারোস আর পলিঅ্যাক্রিলামাইড হচ্ছে, এই হুম, দুটোই হচ্ছে জেল, যেটার মাধ্যমে আমরা হচ্ছে ওই মলিকিউলস গুলো সেপারেট করি। অ্যাগারোস এর মাধ্যমে মানে যেগুলো ওই একটু বড় মলিকিউলস মানে ডিএনএ বা আরএনএ এগুলো হুম, সেপারেট করি। আর ওই পলিঅ্যাক্রিলামাইডের মাধ্যমে যে কোনো ধরনের প্রোটিন যেগুলো হয় সেগুলোকে সেপারেট করি। গুড। আমাকে শৈশব বলতো যে হোয়াট ইজ টু ডাইমেনশনাল ইলেকট্রোফোরেসিস, বা কেন ইউজ করি? টু ডাইমেনশনাল ইলেকট্রোফোরেসিস বলতে আমরা যখন কোনো পার্টিকেলকে তার পিএইচ গ্রেডিয়েন্ট প্লাস সাইজ দুটোর বেসিসেই সেপারেট করি, তখন 2D ইলেকট্রোফোরেসিসটা মেনলি ব্যবহার আইসোইলেকট্রিক করা হয়। ফোকাসিং বা আইসোইলেকট্রিক পয়েন্ট অ্যান্ড অ্যান্ড ওই এইচডিএস এর এসডিএস। বেসিসে, গুড। দুটোর তারপর? বেসিসে আমরা সেপারেট করি। ফার্স্টে আইসোইলেকট্রিক ফোকাসিং ইলেকট্রোফোরেসিসটা করি, তারপরে আমরা এইচডিএস ইউজ করি। তার কারণ ওই এইচডিএস এর চার্জটা তো নেগেটিভ হয়ে যায়, তো হুম, যদি এটা আমরা ফার্স্টে করে ফেলি তাহলে পিএইচ গ্রেডিয়েন্টের বেসিসে সেপারেশনটা হবে না। ওর আচ্ছা, জন্য এইচডিএসটা আমরা সেকেন্ডে করে ওটা সাইজের বেসিসে সেপারেট করি। গুড। এবার বলছে 2D কেন করছি, যে কোনো একটা করলাম না কেন? আইদার এসডিএস অর পিআই এর উপর বেস করে কেন করলাম না? টু ডাইমেনশনালি কেন করছি? দুটো ভাবে মানে ধরুন যদি কোনো এই কম্পোনেন্ট যে তার মলিকিউলার সাইজটা আলাদা কিন্তু না না দাঁড়ান বলছি, 1 minute। রিঙ্কু পারবে কিন্তু, বুঝে গেছে। হুম, ওই আহ, হ্যাঁ, চার্জটা যদি ধরুন সবার আলাদা হয় কিন্তু মলিকুলার সাইজটা যদি দুটোর একটার আলাদা হয়, সেই বেসিসে ওটা আমাকে সেপারেট করতে গেলে তো 2Dটা ইউজ করতে হবে, নাহলে তো একটু সেপারেট করতে ক্ল্যারিটি পেলাম পারবো না। না, তাই না? কিছু একটা মিস আউট লাগছে। কে হবে অ্যান্সার, কে দিতে পারবে? কিছুটা ঠিক আছে। মানে একটু আরেকবার বলুন তো, কোশ্চেনটা আরেকবার বলুন, যে বুঝিনি। আমরা টু ডাইমেনশনাল কেন করবো? আইদার এসডিএস করলাম বা আইসোইলেকট্রিক ফোকাসিং এর উপর বেস করে করলাম। 2D কাদের ক্ষেত্রে করব, কোন মিক্সচারের ক্ষেত্রে করব? যে মিক্সচারে এমন প্রোটিন আছে যাদের কয়েকজনের মলিকুলার ওয়েট সেম, কয়েকজনের আবার পিএইচ বা আইসোইলেকট্রিক ফোকাসিং সেম, তাদের ক্ষেত্রে আলাদা করতে গেলে আমরা কি করতে পারি? দুটোকে একসাথে রান করব। প্রথমে সেপারেট হবে পিআই এর উপর বেস করে, তারপরে সেটা হবে মলিকুলার ওয়েটের বেস করে। ঠিক আছে, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল, টু ডাইমেনশনাল। ওকে, গুড। নেক্সট আমাকে বল সৌমজিৎ, যে স্যান্ডউইচ এলাইজার ডাইরেক্ট আর স্যান্ডউইচ এলাইজার ইনডাইরেক্ট, এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? ডাইরেক্ট স্যান্ডউইচের সঙ্গে ইনডাইরেক্ট স্যান্ডউইচ এলাইজার কি হবে সৌমজিৎ? হবে না, হবে না? মাইকটাকে আনমিউট কর। রিঙ্কু, হবে ডাইরেক্ট স্যান্ডউইচের সঙ্গে ইনডাইরেক্ট স্যান্ডউইচের ডিফারেন্স? ইনডাইরেক্ট স্যান্ডউইচ এলাইজা তো আপনার ওইটা অ্যান্টিজেনের সাথে দুদিক দিয়ে, একদিক দিয়ে ক্যাপচার অ্যান্টিবডি আর একদিক দিয়ে ডিটেক্টর অ্যান্টিবডি তো বাইন্ড করে থাকে। হুম, আর ডাইরেক্ট এলাইজার ক্ষেত্রে তো শুধুমাত্র ক্যাপচার অ্যান্টিবডিটাই আমি থাকে। ডাইরেক্ট এলাইজার বলছি না, আমি বলছি ডাইরেক্ট স্যান্ডউইচ আর ইনডাইরেক্ট স্যান্ডউইচ, দুটোই স্যান্ডউইচ। হ্যাঁ। এই দুটোর মধ্যে ডিফারেন্স বলতে বলছি। হ্যাঁ। পারবি পারবি, অত চাপ নেওয়ার কিছু নেই, সিম্পল। দুটোতেই কি ক্যাপচার আর ডিটেক্টর অ্যান্টিবডি এরকম একই টাইপের ইউজ হয়, না কিছু ডিফারেন্স আছে দুটোর মধ্যে? ওই ডাইরেক্ট স্যান্ডউইচটাই ক্যাপচার অ্যান্টিবডি হয়, আর ইনডাইরেক্টটাই হচ্ছে মানে একটা ওই স্পেসিফিক অ্যান্টিবডি দেওয়া হয়, যেটাকে প্রাইমারি অ্যান্টিবডি বলে।
মানে কোটেড করা থাকে। ওখানেও তো ক্যাপচার থাকে, ডাইরেক্টেও ক্যাপচার থাকে, ইনডাইরেক্টেও ক্যাপচার থাকে, তাহলে ডিফারেন্সটা কোন জায়গায়? আমি এইটা বেসিক জিনিসটা জানতে চাইছি। বা ক্যাপচার আর ডিটেক্টর অ্যান্টিবডির ওইটার ক্ষেত্রে সঙ্গে, মানে আহ, ক্যাপচার আর ওই ডিটেক্টর অ্যান্টিবডিটার সাথে যখন মানে হুম সিরামে যে অ্যান্টিজেনটা অ্যাড হুম করা হলো, হুম তারপর হচ্ছে ইনডাইরেক্টের ক্ষেত্রে একটা সেকেন্ডারি অ্যান্টিবডি অ্যাড করে দেন এনজাইমের লিঙ্কড অ্যান্টিবডিটা দেওয়া হয়। আর ডাইরেক্টের ক্ষেত্রে হচ্ছে অ্যান্টিবডির সাথে অ্যান্টিজেনটা যখন বাইন্ড করছে তারপর ডিটেক্টর অ্যান্টিবডিটা দেওয়া হয়। তুই ডাইরেক্টটা স্পেসিফিসিটি ঠিক জন্য বললি, ডিটেক্টর কিন্তু অ্যান্টিবডি। ইনডাইরেক্ট একটু ভুল হয়ে গেল। ইনডাইরেক্টে সেকেন্ডারি অ্যান্টিবডি দিই না, ইনডাইরেক্টটাতে ক্যাপচারের পরে স্পেসিফিক প্রাইমারি অ্যান্টিবডি দেওয়া হয়, তারপরে এনজাইম লিঙ্ক সেকেন্ডারি অ্যান্টিবডি দেওয়া হয়। সুতরাং ডাইরেক্টের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো সেকেন্ডারি অ্যান্টিবডি ইউজ করি না, দুটোই থাকে স্পেসিফিক ফর দ্য ডিফারেন্স এপিটোপ অফ দ্য অ্যান্টিজেন। আর ইনডাইরেক্টের ক্ষেত্রে কি হয়, একটা সেকেন্ডারি অ্যান্টি হিউম্যান অ্যান্টিবডি ইউজ হয়, যেটা এনজাইম লিঙ্ক থাকে, যেটা বাইন্ড করে ক্যাপচারের পর অ্যান্টিজেন, তারপরে স্পেসিফিক অ্যান্টিবডি তার সঙ্গে। ঠিক আছে, ঠিকই বলেছিস, কিন্তু বলাটা একটু ক্ল্যারিফাই করতে হবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। ভাইভাটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, কিন্তু পড়বি সবই তোরা, জানিসও সবই, কিন্তু যখন ভাইবা নেবে তাদেরকে কিভাবে বোঝাতে হয় এইটা জানার জন্য, যাতে তুই অ্যান্সার দেওয়াতে ক্লিয়ার হয়ে যায় জিনিসটা। এবারে রিঙ্কু বলতো যে আমরা বলছি কম্পিটিটিভ এলাইজা আর সিএলআই, এই দুটোর মধ্যে কোনটাকে বেশি প্রেফার করব আমরা, সিএলআই না কম্পিটিটিভ এলাইজা? বর্তমান সময়ে তো স্যার সিএলআই, কারণ বলছে সিএলআই হচ্ছে ফুললি অটোমেটেড। হুম, আর তারপরে হচ্ছে যে কম স্যাম্পলের মধ্যে ওরা রেজাল্ট দিয়ে দেয়, হাই স্পেসিফিসিটি আর সেন্সিটিভিটি। বাহ, আর প্রবলেম হচ্ছে এখানে সিএলআই এর একটু খরচটা বেশি হ্যাঁ কম্পেয়ার টু দ্য এলাইজা। তাই মানে সব মানে পুরোপুরি এখনো সিএলআই তে শিফট করা হয়নি, হ্যাঁ, এলাইজাও আছে, সিএলআইও ঠিক আছে। আছে, ভালো বলেছিস। এবং যেহেতু এটা লাইট এমিশন চলছে, তাহলে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের জন্য ফলস পজিটিভের ব্যাপারটা অতটা নেই, তাই তো? ঠিক আছে, এবার তুই আমাকে বলতো, রিঙ্কুই বল, যে কম্পিটিটিভ এলাইজা না আমরা এইচআইভির জন্য আর একটা টেস্ট করি কনফার্মেশন করার জন্য, সেটার নাম কি? কনফার্মেশনের জন্য তো কম। কম না, আমরা এলাইজা ছাড়া এইচআইভির কনফার্মেটরি টেস্ট হিসাবে একটা খুব ভালো টেস্ট করি, এই টেস্টটার নাম বল, সব বল। কম। না, কম টেস্ট না, আমি তো কনফার্মেটরি এটা বলেছি, গোল্ড কন স্ট্যান্ডার্ড ও টেস্ট। ও ও ও গোল্ড স্ট্যান্ড। বলতো, আগের দিন আমার নোটটাতে ছিল ডাব্লিউবি বলে লেখা ছিল একটা, কি বলতো ফুল ফর্ম? যে কেউ বলতে পারিস, সমজিতও বলতে পারিস, যে ডাব্লিউবির ফুল ফর্ম কি, যেটা কনফার্মেটরি টেস্ট ফর এইচআইভি, গোল্ড স্ট্যান্ডার্ড ওয়েস্টার্ন। টেস্ট। হ্যাঁ, ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ব্লটিং ব্লট। টেস্ট, ওয়েস্টার্ন ব্লটিং টেস্ট। ঠিক আছে, যেটা এখন কম্পিটিটিভ দিয়ে রিপ্লেস হয়েছে অনেকটা, কিন্তু আগে আমরা এইচআইভি কনফার্মেশন করার জন্য ওয়েস্টার্ন ব্লটই করতাম ন্যাকোর স্ট্র্যাটেজি অনুযায়ী। আচ্ছা, নেক্সট আমাকে শৈশব বল এবার, যে হোয়াট ইজ টল লাইক রিসেপ্টর? টল লাইক রিসেপ্টর হচ্ছে ওই প্যাটার্ন রেকগনাইজেশন রিসেপ্টর, যেটা হচ্ছে টল লাইক রিসেপ্টরটা হচ্ছে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাথোজেন মলিকুলার প্যাটার্ন বলতে পারিস, চলো। প্যাটার্ন, হ্যাঁ প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নটাকে ডিটেক্ট করে হুম, ওই প্যাথোজেনটাকে কিল করে। আচ্ছা, এটা কার সেরকম পার্ট? এটা কোন ইমিউনিটির পার্ট? ওটা হচ্ছে আপনার অ্যাকর্ডিং, হ্যাঁ না ইননেট ইমিউনিটি। ইননেট ইমিউনিটি। এবার বলতো যে ফ্যাগোসাইটোসিস, এটা ইননেট ইমিউনিটিতে হয় না অ্যাকোয়ার্ডে হয়? ফ্যাগোসাইটোসিস ইননেট ইমিউনিটি দেয়। গুড, পারফেক্ট। এবার তাহলে বল যে ইননেট ইমিউনিটির ফার্স্ট লাইন ডিফেন্স কয়েকটা এক্সাম্পল দে তো, ইননেট ইমিউনিটির ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে কাজ করে। স্কিন, কিরকম? টিয়ার। কিরকম? স্কিন দেখুন, স্কিনের যেমন সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে সেরাম নির্গত হয়, সেটা প্যাথোজেনকে সেরাম না, কিল করে। সেবাম। সেবাম, হ্যাঁ সেবাম রিলিজ হয়, যেটা প্যাথোজেনকে কিল করে। তারপর টিয়ার, স্যালাইভা, এদের মধ্যে লাইসোজাইম এনজাইম থাকে, যেটা প্যাথোজেনকে মেরে ফেলতে পারবে বা ডিস্ট্রয় করে ফেলতে পারে। তারপরে হচ্ছে ধরুন সিলিয়ারি অ্যাকশন, রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে ধরুন প্যাথোজেন যদি বাহ, ঢুকে, তখন সেই সময় সিলিয়ারি অ্যাকশনের মাধ্যমে প্যাথোজেনকে ঢুকতে বাধা দেয়। তারপর হচ্ছে ওই মিউকাস ওই প্যাথোজেনগুলোকে ট্র্যাপ ট্র্যাপ। করে নেয়, হুম ট্র্যাপ করে হুম। বাধা দেয় ঢুকতে। জিআই সিস্টেমের রেসপেক্টে কে আছে বলতো, জিআই সিস্টেমে ফার্স্ট লাইনে জিআই ইন্টেস্টাইনে কিছু সিস্টেম থাকে? ওই তো গ্যাস্ট্রিক জুস, HCl।
গ্যাস্ট্রিক জুস, আর কিছু থাকে? কমেন্সাল ফ্লোরা বলেছিলাম না, কলোনাইজ হতে দেয় না, হ্যাঁ, ঠিক কমেন্সাল আছে? উপর, হ্যাঁ। ওকে, হুম। সৌম্যজিৎ বলতো যে হোয়াট ইজ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি? অ্যাক্টিভ, তুই অ্যাক্টিভটাই বল, অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি কাকে বলে? আর এক্সাম্পল। অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, তাই তো? হুম অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্ষেত্রে হচ্ছে মানে এটা হচ্ছে যখন আমাদের মানে বডিতে কোনো অ্যান্টিজেন ডাইরেক্ট এক্সপোজ করে তখন সেই ক্ষেত্রে অ্যাক্টিভ মানে অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা দেখা যায়। এটা কোনো রকম মানে ইনফেকশন, হয়তো মানে কোনো ডিজিজ হয়েছে, হুম তারপর থেকে যখন আমার রিকভারি হয় হুম তারপরে এই ইমিউনিটিটা তৈরি হয়। একটু ভালো আর করে বলতে এছাড়া হবে হচ্ছে এটা কি। মানে তুই যেটা বললি সেটা একটা অ্যাক্টিভের পার্ট, সেই পার্টটার নাম কি? এটাকে কি অ্যাক্টিভ বলি আমরা? কি তুই যে বললি যখন ইনফেকশন হলো, ধর। হ্যাঁ, দুটো পার্ট আছে, একটা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ। গুড, তুই যে এক্সাম্পলটা দিলি ওটা এটা ন্যাচারাল হচ্ছে অ্যাক্টিভ। ন্যাচারাল যেটা। একদম। হ্যাঁ। আর আর আর্টিফিশিয়ালটা কি? আর্টিফিশিয়াল এর ক্ষেত্রে আমরা যখন কোনো ভ্যাকসিনেশন নিই হুম তারপর আমাদের মধ্যে যে ইমিউনিটিটা তৈরি হয় ওটা হচ্ছে মানে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। গুড, পারফেক্ট। সো রিঙ্কু বলতো যে করোনার ভ্যাকসিন আর অ্যান্টি টিটেনাস সেরাম, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ, না দুটোই একই, কি জিনিস? ভালো করে বুঝবি। আমি বললাম করোনার ভ্যাকসিন আর অ্যান্টি টিটেনাস সেরাম, এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? করোনার ভ্যাকসিনটা তো হচ্ছে মানে ওটা শরীরের মধ্যে পুট করলে তারপরে অ্যান্টিবডি প্রডিউস করবে। আচ্ছা, আর অ্যান্টি টিটেনাস কি বললেন ওটা? অ্যান্টি টিটেনাস সেরাম যেটা আমরা ওই লোহাতে কেটে গেলে বা কিছুতে কেটে গেলে টিটেনাস নিই, তাহলে ওটা কি? ওটা তো ওটা তো আর্টিফিশিয়াল অ্যান্টিবডি। তাহলে জিনিসটা একটু ভালো করে ক্ল্যারিফাই কর, যে দুটো তাহলে একই টাইপের না আলাদা? কোনটা কোন দুটো তো একই ইমিউনিটির মধ্যে টাইপের, পড়ছে সেটা আমাকে বল। দুটো একই টাইপ। এটা তো তোমার আপনার হচ্ছে ওই যে করোনার ভ্যাকসিনটা তো বললো অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভ হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। গুড, তারপর আর সিরামটা টিটেনাসের? সিরামটা হচ্ছে আর্টিফিশিয়াল প্যাসিভ। হবে, হ্যাঁ ঠিকই বলছিস, কনফিডেন্স নেই কেন, ঠিকই তো। এবার তুই আমাকে আর্টিফিশিয়াল বল প্যাসিভ আর্টিফিশিয়াল পাসিভের আরো দু একটা এক্সাম্পল দে, এই টিটেনাসটা বাদ দে। আর টিটেনাস অ্যান্টিভেনম। আচ্ছা, আর একটা কমন এইচডিএন এর সঙ্গে সম্পর্ক আছে বলতো? কার সাথে? এইচডিএন এর সঙ্গে সম্পর্ক আছে একটা, আমরা একটা ও জিনিস। আইজি কোলেস্ট্রামে আইজি, ওটা না? কে ওটা তো বলতে পারবি? ভালো। কি বললেন আরেকবার, কি বললেন, আমরা কিসের সাথে বললাম যে সম্পর্কিত? আর্টিফিশিয়াল প্যাসিভে আমরা আরো এরকম কয়েকটা অ্যান্টিবডি আছে যেটা বডিতে দিই ডাইরেক্টলি। যেমন কি হতে পারে? যেমন রেবিস ইমিউনোগ্লোবিউলিন, কুকুরে কামড়ালে সেই জায়গায় দিচ্ছি। আরএইচ ইমিউনোগ্লোবিউলিন, আরএইচ নেগেটিভ মাদারকে দেওয়া হচ্ছে, তাই না? এগুলো তো এক্সাম্পল ছিল, বলতে হবে তো একই। ভালোই তো বলছিস এবং ভালো লাগছে আমার, বেশ বলতে পারছিস। আচ্ছা নেক্সট, সৌম্যজিৎই বল। শৈশব বল। শৈশব আমাকে বলতো যে ইনডাইরেক্ট কুম টেস্ট, এটার অ্যাপ্লিকেশন তিনটে চারটে বল। ইনডাইরেক্ট কুম টেস্টের অ্যাপ্লিকেশন, প্রিন্সিপাল নয়। ডিউ টেস্টের সময় করতে পারি, তারপরে ক্রস ম্যাচিং এ যদি ইনকম্প্যাটিবল আসে সেই সময় করতে পারি। তারপরে ধরুন কোনো রিয়াকশন হচ্ছে পরবর্তীতে, আচ্ছা, তো এই সময় আমরা করতে পারি যদি কোনো ডোনার ঠিক বা আছে। পেশেন্টের তুই আমাকে আনওয়ান্টেড। বললি ডিইউ টেস্ট, তাহলে বলতো হোয়াট ইজ ডিইউ আর হোয়াট ইজ পার্সিয়াল ডি, এই দুটো ডিফারেন্স কি আছে? ডিইউ হচ্ছে যেখানে ডি, হ্যাঁ, মানে ওইখানে আরএইচ ডিটার পরিমাণ কম থাকে সেটা হচ্ছে ডি, উইক ডি বলে। আর আচ্ছা, পার্সিয়াল ডি হচ্ছে ওটা স্ট্রাকচারের গন্ডগোল থাকে ওইটা, ওটাকে পার্সিয়াল ডি বলে। তার মানে মানে যখন আরএইচ স্ট্রাকচারের, এর ডি অ্যান্টিজেনের এপিটোপের প্রবলেম হলে পার্সিয়াল, আর অ্যামাউন্টে কম থাকলে উইক ডি। গুড। তখন এবারে বলতো যে আমরা জেল কার্ড যে ইউজ করছি, সেই জেল কার্ডের প্রিন্সিপাল কি? জিএইচটি মানে ওই জেল কার্ড ছিল, ঠিক হবে না এখন, মনে নেই মানে কি। তোর পুরো সে ওই টার্মিনোলজি বলতে হবে না, জিনিসটা কি সেটা বল। মানে ওই যেগুলো যে পার্টিকেল গুলো মানে অ্যাগ্লুটিনেশন করবে সেগুলো হুম উপরে থাকবে, টপ বোটামে থাকবে, আর যেগুলো করতে পারবে না সেগুলো জেল কার্ডের মধ্যে দিয়ে
নিচে বাটামে চলে যাবে, বুটামে যে ওই ইয়া হবে, এই পড়বে আর কি, নিচের স্থিতিতে পড়বে। আচ্ছা, প্রেসিপিটেশন হবে, ঠিক আছে। তাহলে আমাকে বল Precipitation। সৌম্যজিৎ বা রিঙ্কুর মধ্যে যে হোয়াট ইজ লিস এবং ফাংশন অফ লিস, LISS। লিস হচ্ছে লো আয়নিক স্ট্রেন্থ সল্ট সলিউশন। পারফেক্ট। এটা ফাংশন হচ্ছে যে আরবিসি জিটা পোটেনশিয়ালকে ব্রেক করে। আচ্ছা, তাহলে কেন করব আমরা, কি কাজে ইউজ করা হয়? এটা তো সেল সাসপেনশন সেল বানানোর সাসপেনশন জন্য কত পার্সেন্টে ইউজ করি? সেল সাসপেনশন লিস দিয়ে বানাই? 950। না, পার্সেন্ট বলছি, কত পার্সেন্ট? তুই তো বললি যে 950, ওটা তো না। 5% সেল সাসপেনশন বানাতে গেলে সেক্ষেত্রে লিস দিয়ে কি আমরা 5% বানাই? আমরা তো নর্মাল না, না, স্যালাইন না, দিয়ে না। 5%। 1% সেল 1%, সাসপেনশন বানাতে গেলে 10 মাইক্রোলিটার আমাদের ব্যাস ব্লাড ব্যাস, নিয়ে আর ঠিক আছে 990 ঠিক আছে। 10 মাইক্রোলিটার ব্লাড যাবে আর 990 মাইক্রোলিটার। ওই লিস। আচ্ছা, ঠিক আছে, ধর আমি এটা ধরলাম। এখন তুই আমাকে বল যে এই যে লিস বলছিস, এখানে কত কনসেন্ট্রেশনটা থাকে নর্মাল স্যালাইনে? 0.6%। 0.5%, ঠিক 5 আছে। বা 6, ঠিক আছে। 5-6, ঠিক আছে, চলো 5ই অ্যাকচুয়ালি থাকে, দেখা, ঠিক আছে, ওকে। তাহলে এই যে বলি জিটা পোটেনশিয়াল জিনিসটা কি? জিটা পোটেনশিয়াল বলতে সে কি বলে আছে, ইএসআর এর প্রিন্সিপালের হ্যাঁ, সময় ওই দেখেছিলাম একই না, জিনিস। জিনিসটা কি? টাইমের পর নেমে আসে, মানে আরবিসিটা মানে মানে কারো কাছাকাছি চলে আসে আর কি, বাধা দেয় মানে হ্যাঁ, ওটাকে রেজিস্ট্যান্স আমরা কি মানে। বলি তাহলে? বল শৈশব, কি হবে একটু যদি ভালো করে বলতে বলি। জিটা পোটেনশিয়াল মিন্স হচ্ছে ওই আরবিসি রুল অফ ফরমেশন যেটা হয়, মানে ওই দুজন আর একটা আরবিসি আরেকটা আরবিসি কে আকর্ষণ করে, ওই ফোর্সটাকে বলছে জিটা পোটেনশিয়াল। আকর্ষণ তো করার ওই ফোর্স না, আমাদের রিপালশন। সার্কুলেশনে, এক্স্যাক্টলি হ্যাঁ, রিপালশন ফোর্স। আমাদের সার্কুলেশনে যদি একটা আরবিসি অন্যজনকে ধরে টানে, তাহলে সব আরবিসি তো দেখবি পায়ের নিচে চলে জমা হয়ে গেছে, বডির উপরে সার্ফেসে আর আরবিসি নেই। তাহলে আমাদের সার্কুলেশনে কি হয়, যে প্রত্যেকটা আরবিসি একে অপরের থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে, কার জন্য? জিটা পোটেনশিয়াল বা রিপালসিভ ফোর্সের জন্য। যেটা আমরা কি করি, ব্রেকডাউন করি যাতে আরবিসি গুলো কাছাকাছি আসে। কারণ আরেকটা আইজিজি কি বলেছিলাম, মোনোমার, তারা দুটো আরবিসি কে ক্যাপচার করতে পারবে না। যখনই জিটা পোটেনশিয়াল কমে যাবে তখন ক্যাপচার করলো, অ্যাগ্লুটিনেশনটা দেখা যাবে, ওকে। আর সৌম্যজিৎ বলতো যে আমরা যখন ব্লাড ব্যাংকে তুই কাজ করছিস, তুই দেখলি যে সেম গ্রুপের ব্লাড দেওয়া সত্ত্বেও মাইনর ক্রস ম্যাচে ইনকম্প্যাটিবল দিচ্ছে, সেখানে তোর করণীয় কি? সেম গ্রুপের ব্লাড হওয়া সত্ত্বেও মাইনর ক্রস ম্যাচে ইনকম্প্যাটিবল, তুই কি করবি তখন? এটা কিন্তু কমন, তুই যখন ব্লাড ব্যাংকে কাজ করবি দেখবি যে প্রত্যেকটা 100টাতে 2-3টে এরকম পাবিই পাবি। কি করবি? হবে সৌম্যজিৎ? ইয়েস অর নো? না। হবে না। কে বলবি? ডাইরেক্ট বলবো? হোম টেস্ট কর। টিঙ্কু বলছে ডাইরেক্ট কুম টেস্ট। তোর কি মনে হচ্ছে, ঠিক বললো? ইনডাইরেক্ট কুম টেস্ট করবো, প্লাস মাইনর গ্রুপ যেটা ওটা চেক করব, মাইনর গ্রুপে অ্যান্টিবডি জেল কার্ডে। তাহলে কেন দিচ্ছে আগে বল? কোনটা কেন দিচ্ছে মানে? মাইনর ক্রস ম্যাচে কেন ইনকম্প্যাটিবল দিচ্ছে, সেইটা আমার প্রথম কোনো কোশ্চেন। ধরনের তো কোনো ধরনের হয়তো অ্যান্টিবডি, আনওয়ান্টেড অ্যান্টিবডি হয়তো ডোনারের সেলে ওই প্লাজমাতে রয়েছে, এটার জন্য। বা এটাও হতে পারে যে হয়তো পেশেন্টের বারবার থ্যালাসেমিয়ার কারণে অনেকবার ব্লাড চেঞ্জ হয়েছে, তো ফলে মাইনর গ্রুপের কোনো অ্যান্টিবডি এক্স্যাক্টলি। ট্রান্সফার হয়ে তাদের শরীরে ওই অ্যান্টিবডি প্রডিউস হয়েছে পেশেন্টের সেরামে, ওর জন্য হয়তো দিয়েছে। এটাকে আমাদেরকে তাহলে আইডেন্টিফাই মেনলি করতে হবে। আমরা, ভালো বলেছিস যেটা প্রথমে বললি, যে মাইনর ক্রস ম্যাচ মানে ডোনারের প্লাজমার সঙ্গে রেসিপিয়েন্টের সেল, তাই নিশ্চয়ই ডোনারের প্লাজমাতে এমন কোনো অ্যান্টিবডি আছে রেসিপিয়েন্টের সেলের অ্যান্টিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করছে। এবার আমি বলছি তো তুই ক্রস মানে ইনডাইরেক্ট কুম করবি পরের কথা, তুই কি সেই ব্লাডটাকে ট্রান্সফার করতে পারিস? ইয়েস অর নো? হ্যাঁ, অবশ্যই করতে পারি। কেন? এখন মাইনর যেটা হয়, মাইনর এই ক্রস ম্যাচ। মাইনর ক্রস ম্যাচে, হ্যাঁ, ডোনারের প্লাজমার পরিমাণটা খুবই কম থাকে, ঠিক আছে। তো ফলে যদি ডোনারের প্লাজমাতে কোনো অ্যান্টিবডি থাকে, সেটা যদি রেসিপিয়েন্টের ব্লাডে যায়, ওই হুম, অল্প পরিমাণ প্লাজমা ওই হিউজ সেরামের সাথে ব্যাস ডাইলিউট ব্যাস, হয়ে যাবে, মিশে পারফেক্ট যাবে, তো পারফেক্ট। কোনো রিয়াকশন হবে না। আর যদি রিয়াকশন দেয়, সেটা মাইনর রিয়াকশন, অতটা কোনো ব্যাপার না। ওকে, এবার আমাকে বল, এটা হচ্ছে সবার জন্য, যে বলবি সেই বলবি, যে
ক্রস ম্যাচ এবং ব্লাড গ্রুপিং আমরা আরবিসি, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আর প্লেটলেট এই তিনটের ক্ষেত্রে কি ম্যাচ করা জরুরি, না একটা দুটোর ক্ষেত্রে না করলেও হবে, এবং কেন? কি বললাম কোশ্চেনটা আরেকবার বলছি। আমরা ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং করব হোল ব্লাড ট্রান্সফারের ক্ষেত্রে, পিআরবিসির ক্ষেত্রে, প্লেটলেটের ক্ষেত্রে, প্লাজমার ক্ষেত্রে। এই চারটের ক্ষেত্রেই কি ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং করা জরুরি, না কোনো একটা কম্পোনেন্টের ক্ষেত্রে বা দুটো কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা নাও করতে পারি? না কারণ কি? স্যার, করতে তো করতে তো হবেই। ব্লাড গ্রুপ না না করলে আমরা কি করে জানবো কোনটা কি ব্লাড গ্রুপ? ভালো আর করে ভেবে ক্রস অ্যান্সার। ম্যাচটা আমি আমার বললাম মনে দেখ, হয় কোশ্চেনটা কোশ্চেন আমি আরেকবার বলছি। ধর কোনো পেশেন্টের বললো প্লাজমা দরকার, বা কোনো পেশেন্ট এলো বললো প্লেটলেট দরকার, কোনো পেশেন্ট এলো পিআরবিসি দরকার, কোনো পেশেন্টের হোল ব্লাডটা ছেড়ে দে, ওটা তো করতেই হবে। তাহলে এই তিনটে পিআরবিসি, প্লেটলেট আর প্লাজমা, এই তিনটের ক্ষেত্রেই কি মানে ক্রস ম্যাচ করে ব্লাড ছাড়বি, না কোনোটার ক্ষেত্রে ব্লাড গ্রুপ ক্রস ম্যাচ না করলেও চলবে? প্লেটলেট আর প্লাজমার ক্ষেত্রে ক্রস ম্যাচ না করলেও চলবে, তার কারণ ওর মধ্যে তো কোনো অ্যান্টিজেন বা অ্যান্টিবডি থাকছে না যে রিয়াকশন করবে পেশেন্টের শরীরে, যে তো সেহেতু ক্রস ম্যাচে তো অ্যান্টিবডি থাকবে নাকি প্লাজমাতে? প্লাজমাতে অল্প পরিমাণ থাকে। অল্প থাকবে? এটা রিঙ্কু বল কি কিন্তু বলছিস? প্লাজমাতে তো অ্যান্টিবডি থাকবে ওখানে তো। ন্যাচারাল অকারিং অ্যান্টিবডি তো থাকবে, কিন্তু প্লেটলেটের ক্ষেত্রে আমাদের এনি গ্রুপ দিতে পারি। প্লেটলেটের ক্ষেত্রে ডাজন্ট ম্যাটার, কারণ প্লেটলেটে ধর একটু অ্যামাউন্টে যদি প্লাজমা থেকেও থাকে সেটা বডিতে গিয়ে ডাইলুট হয়ে যাবে। সেজন্য এটা আমরা বলি, দেখবি যখন ব্লাড ব্যাংকে কাজ করবি, যে প্লেটলেটের যখন রিকুইজিশন আছে দেখবি লেখা থাকে এনি গ্রুপ, মানে অত টাইম দরকার নেই, আর কি গ্রুপের প্লেটলেট সেটাও দরকার নেই, কারণ প্লেটলেটের সঙ্গে আরবিসির রেড সেল সারফেসের অ্যান্টিজেন বা ন্যাচারাল অকারিং অ্যান্টিবডি কোনো সম্পর্ক নেই, কারণ সেখানে ইররেসপেক্টিভ অফ দেয়ার অ্যান্টিজেন অ্যান্টিবডি নেচার উই ক্যান ট্রান্সফার দ্য প্লেটলেট। ঠিক আছে, কিন্তু প্লাজমা হলেও করতে হবে, কারণ প্লাজমাতে অকারিং অ্যান্টিবডি আছে। সাপোজ যে প্লাজমাটা নিচ্ছিস সেটা তো এ পেশেন্টের প্লাজমা, তাতে অ্যান্টি বি আছে, আর তুই সেটাকে ট্রান্সফার করলি গ্রুপ বি এর পেশেন্টকে, তো রিয়াকশন করবে গিয়ে, তাই না? বোঝা গেল রিঙ্কু? মুখ দেখে তো মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম। ওকে, তাহলে তোদের সবগুলো টপিক কভার হয়েছে, আর দুটো তিনটে কোশ্চেন করবো একটু জাস্ট আলাদা টাইপ। সেটা হচ্ছে আমরা বলছি যে ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ। তাহলে তুই আমাকে বল যে এলাইজার ক্ষেত্রে ফলস পজিটিভ আর ফলস নেগেটিভ কখন আসতে পারে? স্যার, যখন আমরা প্রপার সাবস্ট্রেট প্রপার এনজাইম ইউজ না করব, সেটা একটা হতে পারে। এবার এটা কি হবে, ফলস পজিটিভ না এবার ফলস নেগেটিভ? ভালো পয়েন্ট বলেছিস। সেক্ষেত্রে তো ফলস পজিটিভ আসতে পারে। ফলস পজিটিভ আসবে না ফলস নেগেটিভ? তুই যদি সাবস্ট্রেট ইউজ করলি না ধর, তাহলে কালার দেবে না পজিটিভ থাকলে? এটা তো সিম্পল, এখানে তুই ফলস পজিটিভ হ্যাঁ, বললি কি করে? না, ফলস নেগেটিভ হবে সেক্ষেত্রে, যদি না প্রপার এনজাইম প্রপার সাবস্ট্রেট ইউজ সাবস্ট্রেট, না করি। একদম। এবার একটা বল যে যেখানে ফলস পজিটিভ হতে পারে। একদম পারফেক্ট বলেছিস, ফলস নেগেটিভটা একদম, এটাই হচ্ছে একদম হয়, কিন্তু ফলস পজিটিভটা আর কখন হবে? সৌম্যজিৎ বল একটা কিছু একই। আচ্ছা ছেড়ে দে, সৌম্যজিৎ আমাকে বল যে একটা এলাইজার সেন্সিটিভিটি বা স্পেসিফিসিটি বাড়াতে গেলে তুই কি করবি? এটা কমসে কম বলা উচিত, এটা পরীক্ষায় 5 নম্বরের কোশ্চেনও আসবে ইভেন, আমি বলে দিচ্ছি। সৌম্যজিৎ, একটা এলাইজার সেন্সিটিভিটি বা স্পেসিফিসিটি বাড়াতে গেলে কি করবি? যেমন আমরা ডাইরেক্ট এলাইজার না করে ইনডাইরেক্ট করি, কেন? নিশ্চয়ই কিছু তো ব্যাপার আছে। বা আমরা কি করছি, কম্পিটিটিভ এলাইজার করছি, আরো বেশি সেন্সিটিভ বলছি, বা আমরা এখন সিএলআই করছি, আরো বেশি সেন্সিটিভ। কি ব্যাপারটা কি? কি হবে সৌম্যজিৎ, হবে না হবে না? কে বলতে পারবি? সব বল। বলছি যে এলাইজার স্টেপটা বাড়ালে, হ্যাঁ বল সৌম্যজিৎ, কি বলছিস? মানে স্টেপটা বাড়ালে সেন্সিটিভিটি বা স্পেসিফিসিটিটা বাড়বে। স্টেপ বাড়ালে, স্টেপ বাড়ানো মানে কি? আচ্ছা ঠিক আছে, অ্যান্সার ঠিক বলেছিস, একটা তো এটা পয়েন্ট, স্টেপ বাড়ালে। এবার বল একটু ক্ল্যারিফাই কর, বল মানে শৈশব ওই বল। মানে ভালো
হ্যাঁ বল বল সৌম্যজিৎ বল। কোয়ালিটির কোনো মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ করলে সেক্ষেত্রেও সেন্সিটিভিটি বা স্পেসিফিসিটি বাড়বে। আচ্ছা গুড, মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ করলে সেন্সিটিভিটি বাড়তে পারে। আর কিছু? আরো কিন্তু আছে, যদি পারিস একটু ভাবলেই বলতে পারবি। হুম, অনেক তো স্টেপ আছে এলাইজার, বল বল শৈশব বল। উম, যত স্টেপ বাড়াবো তত সেন্সিটিভ আরো স্পেসিফিক হবে। মানেটা কি স্টেপ আর বাড়ানোর? স্টেপ বাড়ানো ধরুন, আমরা ডিরেক্টে যদি বলি, ডিরেক্ট এলাইজার ক্ষেত্রে আমরা কি করছি, শুধু অ্যান্টিজেন ডিটেক্ট করার সময় শুধু একটা অ্যান্টিবডি দিচ্ছি, তার ফলে কি হচ্ছে যে একটা অ্যান্টিবডি একটা এপিটোপের সাথে যুক্ত হচ্ছে, হুম। ঠিক আছে। এরপর ধরুন ইনডিরেক্টের ক্ষেত্রে বলি বা স্যান্ডউইচের ক্ষেত্রে যদি বলি, তো একটা অ্যান্টিজেনের সাথে দুটো অ্যান্টিবডির এপিটোপের সাথে যুক্ত হচ্ছে, ফলে কি হচ্ছে, ওটা আরো বেশি সেন্সিটিভ হচ্ছে, ওটা আরো বেশি একদম। ভালো রেজাল্ট। হুম। তো এর ফলে আমরা যত স্টেপ বাড়াতে হ্যাঁ থাকবো হ্যাঁ হ্যাঁ, এরকম, তত ঠিক আছে, গুড। বেশি সেন্সিটিভ হবে, ঠিক আছে। নেক্সট। তারপরে ধরুন আমরা যে মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ করি, ওটা যদি ভালো পরিমাণে এই ভালো কোয়ালিটির ইউজ করি, তাহলে আরো ভালো রেজাল্ট পাবো। তো তুই আর আমাকে একটা হচ্ছে জিনিস বল, ওয়াশিং। মনোক্লোনাল অ্যান্টিবডি আর পলিক্লোনাল অ্যান্টিবডির মধ্যে ডিফারেন্স কি? মনোক্লোনাল অ্যান্টিবডি হচ্ছে একটাই স্পেসিফিক অ্যান্টিবডি, সেটার মিক্সচার হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি, আর যখন অনেকগুলো অ্যান্টিবডির মিক্সচারটা হচ্ছে পলিক্লোনাল অ্যান্টিবডি। ওকে, তাহলে একটু ভালো করে বলতে পারিস যে মনোক্লোনাল মানে হচ্ছে স্পেসিফিক এপিটোপের এগেনস্টই পার্টিকুলার অ্যান্টিবডি, আর পলিক্লোনাল মানে একটা অ্যান্টিজেন অনেক এপিটোপ অনেক টাইপের অ্যান্টিবডির মিক্সচার, যার ফলে কি হবে, মানে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, সেরকম একটা ব্যাপার, সেন্সিটিভিটি কমে যাবে। গুড। সেন্সিটিভ। আর কিছু? আর ওয়াশিং, ভালো করে ওয়াশিং করতে হবে, তারপরে ভালো রিয়েজেন্ট ইউজ করতে হবে, যারা তারপর সাবস্ট্রেট এনজাইম যেগুলো ইউজ করবো ওগুলো হুম। ডেটেড, মানে এক্সপায়ারি যাতে না হয়ে যায়, একদম, ওরকম ডেটেড সাবস্ট্রেট এনজাইম ইউজ করতে হবে, প্যাডিং ঠিকভাবে করতে হবে, প্যাডিং করতে হবে ঠিক করে। ইনকিউবেট ঠিকঠাক ভাবে করতে হবে, আচ্ছা, ইনকিউবেট টাইম ঠিকঠাক ভাবে দেখতে ওকে, হবে। এবার আমাকে বল শৈশব বাদ দিয়ে রিঙ্কু বা সৌম্যজিতের মধ্যে যে হোয়াট ইজ প্রাইমারি অ্যান্ড হোয়াট ইজ সেকেন্ডারি অ্যান্টিবডি? প্রাইমারি অ্যান্টিবডি তো যেটা কোড করা থাকে, আর সেকেন্ডারি অ্যান্টিবডি আমরা দিই, কমার্শিয়ালি দিই, ওটার মধ্যে হয়নি। জরুরি নয় তো প্রাইমারি অ্যান্টিবডি মানেই কোড করা থাকবে, তা তো নয়। আর যদি অ্যান্টিজেন ডিটেক্ট করতে হয় সেক্ষেত্রে তো হুম। আমাদের অ্যান্টিবডি কোড করা থাকে, অনেক অয়েলে। নাও তো থাকতে পারে, অনেক সময় তো কোড করা থাকে না, যেমন ইনডাইরেক্ট এলাইজাতে অ্যান্টিজেনের অ্যান্টিবডি কোড করা থাকে, বা ইনডাইরেক্টে থাকে সেক্ষেত্রে ধর। আমি বলবো হ্যাঁ বল। প্রাইমারি অ্যান্টিবডি মানে যে অ্যান্টিজেনটার সাথে অ্যান্টিবডিটা বাইন্ড হবে সেইটাকে প্রাইমারি অ্যান্টিবডি বলে। আচ্ছা, আর সেকেন্ডারি? আর সেকেন্ডারি মানে ওই মানে কি বলবো, মানে অ্যান্টি হিউম্যান অ্যান্টিবডি যেটা ওই মানে প্রাইমারি অ্যান্টিবডিটার ওই এফসি পোর্শনে বাইন্ড একদম হবে। একদম পারফেক্ট, বুঝলি রিঙ্কু, যে প্রাইমারি মানে দোজ অ্যান্টিবডি দ্যাট আর ডাইরেক্টেড এগেইনস্ট দ্য পার্টিকুলার এপিটোপ অফ অ্যান অ্যান্টিজেন, and secondary antibody basically in anti-human in nature. They are directed against the FC portions of a human antibody. তাই না? এটা আমি বলেছিলাম না এলাইজা পড়াবার সময়। কারণ দেখ, তুই ধর যখন স্যান্ডউইচ এলাইজা করছিস তখন তোর একটা অ্যান্টিবডি কোড করা আছে, কিন্তু ডিটেক্টর অ্যান্টিবডিটা ডাইরেক্ট স্যান্ডউইচ ওটাও তো প্রাইমারি অ্যান্টিবডি, কিন্তু ওটা তো আর কোড করে না, ওটা তো ডিটেক্টর, কিন্তু ওটা কার এগেনস্টে স্পেসিফিক। যেমন ডাইরেক্ট এলাইজা অ্যান্টিজেন বাইন্ড করলো, এনজাইম লিঙ্ক প্রাইমারি অ্যান্টিবডি দিচ্ছি। সুতরাং এই টার্মিনোলজিটা একটু মাথায় রাখি যে প্রাইমারি আর সেকেন্ডারি কখন ইউজ করছি। ঠিক আছে? ভালো লাগলো আমার সবচেয়ে বড় কথা যে মানে বলতে পারলি সবাই মোটামুটি, চেষ্টা নয় ভালোই বলতে পেরেছিস। সৌম্যজিতের একটু মানে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বা অনেক লেট রিয়াকশন হচ্ছে, এলাইজাতে কিন্তু লেট রিয়াকশন হলে মানে চলবে না সৌম্যজিৎ। পড়াটা আমি মানে পড়াটা সত্যি কথা বলতে আমরা অতটা ঠিকঠাক হয়নি পুরোটা কমপ্লিট। হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, সেজন্য একটু করতে হবে। শৈশব আর রিঙ্কুর ঠিক আছে, বিশেষ করে আমার রিঙ্কুর ভালো লাগলো কেন, যে ও পড়েছে, ঠিক আছে ভাই, এটা বিশাল জিনিস। শৈশব তো পড়াশোনা এমনিই করে, ভালো লেগেছে। আর সৌম্যজিৎ ইভেন লাস্টে যে অ্যান্সারটা দিল আমার হেভি লেগেছে, একদম পারফেক্ট টু দি পয়েন্ট। অ্যাকচুয়াল ভাইবার নিয়ম হচ্ছে এই অ্যান্সার এইভাবে দেওয়া, বুঝলি তো, একদম টু দি পয়েন্ট। তুই ফালতু হ্যাজাবিই না, তুই যখন টু দি পয়েন্ট অ্যান্সার দিবি তোকে আর অন্য কোশ্চেন ঘুরিয়ে করবেই না। এটাই তো নিয়ম, মানে এটাই হচ্ছে আমরা শেখা, মানে আমাদের জানা দরকার। ঠিক আছে, খুব ভালো লাগলো। তবে রিঙ্কু একটু বেশি দুলিস, বুঝলি তো, এরকম করে, হ্যাঁ এটা একটু কমিয়ে দিবি। বাকি সব ঠিক আছে। আনমিউট কর, শুনতে পেলাম না।
আমি খাটে বসে আছি তো, এই জন্য এমন আর হচ্ছে। পরের পরের মাসে যেটা হবে না, চেষ্টা করবি ফোনটাকে শৈশবের মতো রাখতে, বুঝলি তো, মানে এই যে এই পোর্শনটা যে আমি দেখ রাখা আছে, তাহলে পুরো নাহলে তোর অনেক সময় কেটে যাচ্ছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে ইভেন। ঠিক আছে, চলো, ওকে, নেক্সট রুটিন পেয়ে যাবে আজকে পড়াশোনা। ভাই এইভাবে এইভাবে পড়াশোনা করলে পড়াতে মজা লাগবে এবং ভালো লাগবে জিনিসটা। ঠিক আছে, আমি তো এটাই চাই যে